কি করে এক বাংলাদেশি হয়ে উঠলেন পর্তুগাল ইতিহাসের সেরা বোলার, সেই অদ্ভুত গল্পই আজ হবে আপনাদের সঙ্গে। 2006 সালে খেলেছিলেন বাংলাদেশ অনূর্ধ্ব 19 বিশ্বকাপে। বাংলাদেশেই লিস্টে আর প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক। 2009 সালে নেটে ব্যাটিংয়ের সময় চোখে বল লাগে। তারপর একটা কামব্যাক করার চেষ্টা করেছিলেন। 2014 সালে নতুন শুরুর আশায় পর্তুগালেই পাড়ি জমান সিরাজুল্লাহ খাদেম নিপু। মিডিয়াম পেস ছেড়ে একসময় বাহাতি স্পিনটাই শুরু করেন এই বোলার। 7-8টা বছর ছিল যে রাতে ঘুমানোর সময় চিন্তা করতাম সকালে ওঠার পরেই তো আমার কাজে যেতে হবে। তো বেসিক্যালি পর্তুগালে ক্রিকেট খেলাটা এত ইজি না, কারণ ইটস ভেরি হার্ড টু প্লে ক্রিকেট ইন পর্তুগাল। পর্তুগালের হয়ে সিরাজুল্লাহ খাদেম নিপু 29টা টি20 ম্যাচ খেলেছেন, যেখানে 42 উইকেট। তার বোলিং গড় 13.9, ইকোনমি 5.82, স্ট্রাইক রেট 14.3। আর পর্তুগাল ক্রিকেট ইতিহাসের একমাত্র বোলার তিনি যিনি কিনা টি20 ক্রিকেটে 5 উইকেট নিয়েছেন। Which is the world-class cable brand? ওয়ালটন কেবলস, নিরাপদ আগামী সংযোগ। যেটা তার সেরা 17 রানে 5 উইকেট। রেকর্ডের পিছু দৌড়াই না, আমার যে পরিশ্রম আছে আমি বিলিভ করি যে যদি পরিশ্রমটা আমি করি সেটার ফলে হতে পারে এই এতগুলো উইকেট পাওয়া। বাংলাদেশে আপনি চাইলেই যে কোনো জায়গায় ক্রিকেটটা খেলতে পারেন, আমাদের উপমহাদেশের কালচারটা এরকম। কিন্তু পর্তুগালে আপনি চিন্তা করেন যে পর্তুগালে মানুষ কেন যায়, বা বিশেষ করে বাংলাদেশিরা কেন যায়? তারা তো কর্মসংস্থানের জন্য যায়, নিজের পরিবারকে ঠিক রাখতে একটা কাজের সন্ধানেই তো বেশিরভাগ বাংলাদেশি পর্তুগালে যায়। কেউ হয়তো পড়াশোনার জন্য যায়, কিন্তু ক্রিকেট খেলার জন্য কয়জন যায়? বা পর্তুগালে গিয়ে ক্রিকেট খেলতে চ্যালেঞ্জিং কতটা? পর্তুগালে আসলে ক্রিকেটটা অনেক চ্যালেঞ্জিং, স্পেশালি বাংলাদেশি মানুষদের জন্য যারা বাংলাদেশে যাচ্ছে। কারণ হচ্ছে এক্সাম্পল বলতে গেলে আমি যখন বাংলাদেশে রাতে ঘুমানোর আগে চিন্তা করতাম কখন সকাল হবে, সকালে গেলে আমি প্র্যাকটিসে যাব, ক্রিকেট খেলবো। কিন্তু পর্তুগালে ছিল যে আমার 7-8টা বছর ছিল যে রাতে ঘুমানোর সময় চিন্তা করতাম সকালে ওঠার পরেই তো আমার কাজে যেতে হবে। তো বেসিক্যালি পর্তুগালে ক্রিকেট খেলাটা এত ইজি না, কারণ ইটস ভেরি হার্ড টু প্লে ক্রিকেট ইন পর্তুগাল বিকজ অফ ইউ আর ওয়ার্কিং 6 days in a week and one day you have a rest day. সো আসলে মোস্ট অফ দ্য পিপল ওই রেস্ট ডেতে চেষ্টা করে যে রিল্যাক্স করার জন্য। তো আর যারা বাংলাদেশিরা পর্তুগালে আসছে, যারা ইচ্ছা থাকে যে ন্যাশনাল টিমে খেলার, টু বি ফেয়ার আমি বলবো যে আমাদের পর্তুগালে অনেক অপরচুনিটি আছে বাংলাদেশিদের জন্য, কিন্তু ইউ হ্যাভ টু প্লে রিয়েলি গুড ক্রিকেট। আমাদের এই মুহূর্তে পর্তুগাল টিমে প্রায় বিগ বেশের একটা প্লেয়ার আসবে সম্ভবত, এবং কাউন্টি টিমেরও 2টা প্লেয়ার আছে, আয়ারল্যান্ডের আছে, ইংল্যান্ডে আমরা যারা লিগের ক্রিকেট খেলছি তারাও আছে। এই মুহূর্তে ন্যাশনাল টিমটা ভেরি স্ট্রং সাইড, কিন্তু আমি বিলিভ করি যে বাংলাদেশিরা যদি চেষ্টা করে ক্রিকেটে আরও ফোকাস করে অবভিয়াসলি তারা ন্যাশনাল টিম চান্স পাবে। পর্তুগাল শব্দটা আপনার মাথায় আসলে হয়তো আপনার প্রথমেই মনে পড়বে একটা দেশ যারা ফুটবল খেলে, আর সেখানে সবচেয়ে বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তবে পর্তুগালে গিয়ে কিভাবে একজন বাংলাদেশি তাদের ক্রিকেটের সঙ্গে, বিশেষ করে 2009 সালেই তো পর্তুগাল তাদের প্রথম আন্তর্জাতিক ক্রিকেটের যাত্রা শুরু করে, সেই থেকেই নিপু কিভাবে পর্তুগাল ইতিহাসের সেরা বোলার হয়ে উঠলেন সেই গল্পটা নিপুর মুখে শোনা যাক। সপ্তাহে 6 দিন কাজ করার পরে আসলে একদিন আমার অফ ছিল, সো ওই দিনটা আমি ম্যাচ খেলতাম। সত্যি করে বলতে আসলে আমি কোনো রেকর্ডের পিছু দৌড়াই না, আমার যে পরিশ্রম আছে আমি বিলিভ করি যে যদি পরিশ্রমটা আমি করি সেটার ফলে হতে পারে এই এতগুলো উইকেট পাওয়া। তো আশা করি সামনে আরও অনেক উইকেট পাবো, সামনে যেহেতু ওয়ার্ল্ড কাপ আছে, সো আশা করি দেখা যাক কি হয়। পর্তুগালের ক্রিকেটার নিপুর খুব কাছের বন্ধু সাকিব আল হাসান। সাকিব আল হাসানের যখন দুঃসময় চলে বা বোলিং অ্যাকশনে নিষিদ্ধ হয়েছিলেন, তখন কিন্তু নিপুর সঙ্গে বেশ ক্লোজ ছিলেন তিনি। ইনফ্যাক্ট নিপুর যখন ব্যাট বা গ্লাভস দরকার হয়, সাকিব নিজেই তাকে গিফট করেছিলেন। ওই যে লম্বা সময়ের বন্ধু বা বন্ধুদের কাছে সাকিব আল হাসান কেমন কি নিয়ে আড্ডা চলে, সেসব গল্প শোনা গেল নিপুর মুখে। অবভিয়াসলি সাকিব আমার বেস্ট ফ্রেন্ড, এটা আসলে না বলার কিছু নাই। যখন ওর বোলিং অ্যাকশন থেকে পাস হয় তখন আমি যখন ইফতারি করতেছি তখন আমাকে ফোন দিয়ে বলে যে ও এক্সামটা ডান এবং রেজাল্টটা পজিটিভ আসছে। তখন আমি আসলে অনেক খুশি হয়েছিলাম। তারপরে ও নিজ থেকে আমাকে বলে যে এবার আসলে আমি তোমাকে আমার ক্রিকেট ইকুইপমেন্ট গিফট করব। তো যাই হোক, ও নিয়ে আসে, তো আমাকে সারপ্রাইজ করে। এটা আসলে আমার জন্য একটা, সত্যি বলতে গেলে আমার জীবনের ফার্স্ট ক্রিকেটের কিছু গিফট পাওয়াটা আমার জন্য অনেক বড় ব্যাপার একটা, তাও আবার সাকিব আল হাসান থেকে। এছাড়া আমাদের মধ্যে আসলে মজার ব্যাপার বলতে, আমরা লাস্ট কয়েকবার যখন দেখা হয়তো সবসময় আমরা চ্যালেঞ্জ ছিল যে আজকে কতগুলি স্টেপ ওয়াক করা যায়। যেমন আমার একটা হ্যাবিট আছে যে আমি অ্যাটলিস্ট প্রতিদিন 15 থেকে 20,000 স্টেপ ওয়াক করা। সো ওইটা ওর ভিতরে ছিল। সো যখনই আমরা আড্ডা মারতাম সবসময় ওই জিনিসটা চ্যালেঞ্জ করতাম যে চল আজকে এই মুহূর্তে আমরা 10,000 বা 15,000 বা 20,000 স্টেপ ওয়াক করি। তাছাড়া আমাদের
বন্ধুর মধ্যে তো অনেক আড্ডা হয়, সব কিছু নাই বলি। নিপুর পেশাদার ক্রিকেট ক্যারিয়ারটা শুরু হয়েছিল বাংলাদেশে 2005 সালে। 2005 থেকে 2026 মানে 21 বছরের লম্বা এই ক্রিকেট ক্যারিয়ারে ছোট বড় অনেক অর্জনই রয়েছে। তবে আক্ষেপের গল্প তার রয়েছে। বাংলাদেশের বিপিএলে, বাংলাদেশ প্রিমিয়ার লিগে নিলামে কখনো তার নামটা না থাকলেও ঠিকই এবার দ্য 100-এর নিলামে তার নামটা পাওয়া যাবে। কালকে আমি বিবিসি একজন স্পোর্টস জার্নালিস্ট আছে, ওর মাধ্যমে আমি জানতে পারি। সে আমাকে একটা টেক্সট করে বলে যে কংগ্রেচুলেশন, যে আমি ড্রাফটে আছি। তখনই আমি জানতে পারি। তারপরে আমার এজেন্ট যে সে আমাকে টেক্সট করে বলে যে তোমার বাংলাদেশে বিপিএলে তোমাকে ড্রাফটে রাখে না, আর 100-এ ইসিবি ক্রিকেট বোর্ড তোমাকে রেজিস্ট্রেশন করেছে। তো এইটা নিয়ে আসলে আক্ষেপের বলতে, নিজের দেশ তো বাংলাদেশ, যতই আমি পর্তুগালের হয়ে খেলি, বাংলাদেশ তো এটা আমার দেশই। সো নিজের দেশ থেকে আসলে প্রাপ্ত সম্মানটা না পাওয়াটা আসলে নিজের কাছে একটু খারাপই লাগে। বাট দ্য 100-এ আসলে একটা আমার জন্য চ্যালেঞ্জিং টিম পাওয়া। বাট আমি বিলিভ করি যে আমার অপরচুনিটি আছে, তারপর দেখা যাক কি হয়। মুশফিকুর রহিমের গল্পেও নিপুকে পাওয়া যাবে। বাংলাদেশের হয়ে একমাত্র ক্রিকেটার যিনি কিনা 100টা টেস্ট খেলেছেন। তবে নিপুর কাছে মুশফিক বন্ধু বা ক্যাপ্টেনের মতো। সেই গল্পগুলো নিপু শুনিয়েছেন পর্তুগাল থেকে। মুশফিকুর রহিমকে চিনি আমি, তার সাথে আমার সম্পর্ক প্রায় 25 থেকে 26 বছরের উপরে। আর তাছাড়া ওর সাথে আমার ফার্স্ট মিট হয় 2001 আন্ডার-15 ন্যাশনাল টিমে, যখন আমরা ইন্ডিয়া ট্যুর করি। তখন থেকে ওকে আমি ফলো করি, যে ওর যে মাঠে বলেন, মাঠের বাইরে বলেন, সব জায়গায় ও সব কিছুতে পারফেক্ট হচ্ছে, এবং কোনো ইনডিসিপ্লিনের কোনো সুযোগই নাই। যেহেতু আমাদের ছোটোবেলা থেকে ও আমাদেরকে টিমকে লিড দিত, সো সবসময় দেখা গেছে আমরা ডাইনিং টেবিলে যাই, সব কিছুতে ও আমাদের অবজারভেশন করতো, এবং ভেরি ডিসিপ্লিনের একটা পার্সন ছিল। তাছাড়া ওর সাথে আমার যে সম্পর্কটা, যখন লাস্টে ইংল্যান্ডে আসা হয়েছে, তার সাথে ওর অনেক টাইম আমার পার হয়েছে। আই উইশ ইউ অল দ্য বেস্ট ফর হিজ ক্রিকেট ক্যারিয়ার। ও যতটুকু বাংলাদেশের জন্য করেছে, আমি মনে করি যে একটা এক্সাম্পল থেকে যাবে বাংলাদেশ ক্রিকেটের জন্য। তাছাড়া আমার মনে হয় বাংলাদেশি ইয়াংস্টাররা যারা আছে, তাদের আসলে মুশফিকের ক্যারিয়ার থেকে অনেক কিছু শেখার আছে। ক্রিকেটের কত অদ্ভুত গল্পই না আপনি টি স্পোর্টসের কল্যাণে জেনেছেন। এবারের গল্পটাও কি একটু ভিন্ন ছিল না, যেখানে বাংলাদেশের এক ক্রিকেটার যার চোখে আঘাত লাগবে, তিনি কিনা কামব্যাক করে ক্রিকেটটা খেলবেন। ইনফ্যাক্ট সময়ের সঙ্গে পর্তুগাল ক্রিকেট ইতিহাসের সেরা বোলার হয়ে উঠবেন। এমন সব গল্প জানতে অবশ্যই আপনি চোখ রাখতে পারেন বাংলাদেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসেই। রিফাত এমিল, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.